নমস্কার কলকাতা। আজকে আবার চলে এসেছি আমরা রেডিও বেদামের তরফ থেকে সাক্ষাতে আড্ডায়। আজকে আমার সাথে যিনি আছেন, যে স্পেশাল গেস্ট, তিনি হলেন আমাদের বিশ্বাস আর অবিশ্বাসের মাধ্যমে যে ভাগ্য নির্ধারিত করে যারা, মানে আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই বিভিন্ন জায়গায় বিশ্বাস অবিশ্বাসের মধ্যে জ্যোতিষশাস্ত্র, বাবা মায়ের বচন, তো বিভিন্ন মাধ্যমে। তো আজকে আমরা জানবো এমনই একজন ব্যক্তির ঘটনা বা তার বিবর্তন, কিভাবে তিনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেন আর তার পরিবেষ্টিত ইনস্টিটিউটের মাধ্যমে তিনি জ্যোতিষশাস্ত্র কিভাবে ছড়িয়ে দিচ্ছেন বা তার সমাধান দিচ্ছেন, সেই আড্ডা। তো একটু আড্ডা হবে, অনেক তথ্য জানবো আর আমাদের ভাগ্যটা কতটা নির্ধারণ করতে তিনি পারবেন সেটা জানবো। সঙ্গে থাকুন রেডিও বেনামের। শান্তনু শাস্ত্রী, শান্তনু দা আমার খুবই পরিচিত উনি। তো আমরা আজকে ফার্স্ট যে প্রশ্নতে আসছি সেটা হচ্ছে, তুমি কতদিন যাবত এই জ্যোতিষশাস্ত্রতে জড়িত? বেসিক্যালি শেখা শুরু করেছি প্রায় 23 বছর আগে। এটা মোটামুটি 2002 সাল বা 3 সালের মাঝামাঝি, সেই সময় থেকে জ্যোতিষশাস্ত্র শেখা শুরু করি। তারপরে প্র্যাকটিসে আসি পুরোদস্তুর মোটামুটি 2006-এর পর থেকে। আর প্রফেশনাল প্র্যাকটিস যেটা শুরু করেছি সেটা হচ্ছে ধরো তুমি 2017-এর পর থেকে। আর আমার যে ইনস্টিটিউট, অর্থাৎ আমি যেখানে অ্যাস্ট্রোলজি, অ্যাকচুয়ালি প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি যেখানে আমি পড়াই, সেইটা শুরু হয়েছে 2018 থেকে এবং তারপর থেকে কন্টিনিউ চলছে। টোটালি অনলাইনে আমরা ক্লাস করিয়ে চলেছি। মানে শুধুমাত্র সমস্যার সমাধান না, জ্যোতিষী বিদ্যা শেখাও তুমি? দেখো, সবসময় তো সমস্যার যে সমাধান হবেই এরকম তো ব্যাপারটা নয়। বেসিক্যালি কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সমাধান হয়, কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সমাধান করা পসিবল নয়। বাট জ্যোতিষ একটা শাস্ত্র, যে শাস্ত্রটা জড়িয়ে রয়েছে ভারতবর্ষের কৃষ্টির সঙ্গে। সভ্যতা সৃষ্টি হয়েছে যবে থেকে আমরা সময় শুরু হয়েছে ভাবতে পারি, সেই সময় থেকেই কিন্তু জ্যোতিষের চর্চা বা জ্যোতিষের বিবর্তন, জ্যোতিষের উৎপত্তি এটা শুরু হয়েছে। সিস্টেমেটিক ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে ধীরে ধীরে জ্যোতিষশাস্ত্র বিবর্তিত হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এর উপরে বিভিন্ন মানুষ তারা কাজ করেছেন এবং ইনফ্যাক্ট একটা নাম আমি বলবো, তিনি হচ্ছেন বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক। তো আমরা তাকে প্যাট্রিয়ট হিসেবে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী হিসেবে, বিপ্লবী হিসেবে চিনি, কিন্তু তার এই জ্যোতিষশাস্ত্রের উপরে বিরাট কাজ রয়েছে। ইনফ্যাক্ট গীতা রহস্য বলে তিনি একটি বই লিখে দিয়েছেন, তার দীর্ঘকালীন গবেষণা। সেখানেও আমরা দেখতে পাই যে জ্যোতিষের যে সিস্টেমেটিক বিবর্তন সেটা কিন্তু সেখানে ভীষণভাবে রয়েছে, দেখানো রয়েছে। এরকম প্রচুর গণিতবিদ রয়েছেন এবং জ্যোতিষশাস্ত্রের একটা বড় অংশ ম্যাথামেটিক্যাল। প্রেডিক্টিভ পার্টটাতে ম্যাথামেটিক্সের পরিমাণ কম, কিন্তু যেটা হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্যাল পার্ট, যেটাকে আমরা বলতে পারি অবশ্যই সেটা একটা বিজ্ঞানের অংশ। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি যেটা বলবো যে পড়া শুধু নয় বা ভাগ্যের পরিবর্তন করা, এটা শুধু সবসময় করা পসিবল নয়, কিন্তু শিখতে হবে, জানতে হবে। এবং যেহেতু প্রচুর মানুষ এখন এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, তাই এটাকে প্রত্যেকেরই কিছু না কিছু বোঝা উচিত, কিছু বেসিক নলেজ জানা উচিত। তার জন্য আমরা পড়াই। আচ্ছা, তো এই জ্যোতিষ শাস্ত্র যে জিনিসটা, সেটা কি পুরোপুরি অনুমান, মানে একটা গবেষণা, নাকি বিজ্ঞানের সাথে কোনোভাবে জড়িত? দেখো, জ্যোতিষের 3টে পার্ট রয়েছে। ফার্স্ট পার্ট হচ্ছে সিদ্ধান্ত, সংহিতা এবং হোরা। এটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির পার্ট। তো এর মধ্যে ম্যাথামেটিক্যাল পার্ট যেটা, সেটা আমরা দেখতে পাই সিদ্ধান্ত, সংহিতা এগুলোর মধ্যে। এই পার্টটা কিন্তু টোটালি সায়েন্টিফিক, এখানে প্রেডিকশন নেই। এটা হচ্ছে গ্রহদের অবস্থান ক্যালকুলেশন, তাদেরকে অবজার্ভ করা, কোথায় তারা রয়েছে, গ্রহণ, এই সমস্ত পার্ট। তো এই পার্টটাকে আমরা টোটালি বলবো সায়েন্স। কিন্তু যদি আমরা এখন লজিক খুঁজতে চাই যে বৃহস্পতি তিনি কি করে আমাদের স্মৃতিশক্তি কিংবা লিভারের ক্ষমতা নিয়ন্ত্রণ করবেন, তাহলে এটাকে আর সায়েন্স বলা যাবে না, তখন এটা চলে আসবে ফিলোসফিক্যাল পার্টে। তো যদি আমরা একের পর এক প্রেডিকশন করতে চাই বা ভাবি, তাহলে এটাকে আমরা বিজ্ঞান বলতে পারবো না। সত্যি প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিকে বিজ্ঞান বলতে পারবো না, কিন্তু এটা একটা সিস্টেমেটিক স্টাডি এবং এর মাধ্যমে আমরা মানুষের প্রারব্ধ, মানুষের প্রবণতা, মানুষের
অ্যাপিয়ারেন্স, সেই মানুষটার জন্য কোন দিকটা বেটার, এগুলোকে আইডেন্টিফাই করতে পারি। তো ম্যাথামেটিক্যাল পার্টকে আমরা টোটালি বিজ্ঞান বলবো, আর বাকি যে প্রেডিক্টিভ পার্টটা, এটা আমাদের পড়াশুনো, অভিজ্ঞতা, তার সঙ্গে সঙ্গে গ্রহদের অবস্থা, এইগুলোকে নিয়ে অনুমানও পুরোপুরি বলা যাবে না, বাট একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, সিস্টেমেটিক স্টাডি, এটা আমরা বলতে পারবো। আচ্ছা, তো আমাদের সব জায়গাতে এখন বিভিন্ন অ্যাপ হয়ে গেছে যে অ্যাস্ট্রো নিয়ে যারা মানে বলেন আর কি, ইভেন যারা অ্যাস্ট্রো হিসাবে বিভিন্ন সমস্যার সমাধান করছে। তো সেই অ্যাপ জনিত বা সোশ্যাল মিডিয়া জনিত যে জায়গাগুলো, সেখানে যে সমস্যার সমাধান হচ্ছে, সেটা কি আদেও এতটাই সহজ, মানে এটা পসিবল? এখানেও আমাদের যে উত্তর তুমি পাবে বা যে বিষয়টা আসবে, সেটাও কিন্তু বেশ খানিকটা কন্ট্রোভার্সিয়াল। প্রথম কথা হচ্ছে এই ভাগ্য। এই ভাগ্য বিষয়টাকে আমাদের কিছুটা উপলব্ধি করতে হবে। একজন মানুষ কোনো একটা সময় জন্মগ্রহণ করলো এবং সেই সময় তার একটা জন্ম কুণ্ডলী তৈরি হলো গ্রহদের অবস্থানের উপরে। তো এইটাকে হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে এটা হচ্ছে তার প্রারব্ধ, অর্থাৎ সে যে তার কর্ম নিয়ে জন্মগ্রহণ করলো, তার যে ট্রেন্ড, তার যে প্রবণতা, সেটা হচ্ছে তার কুণ্ডলী। এরপরে দুটো বিষয় রয়েছে, তার মধ্যে দুটো বিষয়ের মধ্যে প্রথমটা হচ্ছে তার কর্মা, আর দ্বিতীয়টা হচ্ছে তার পরিবেশ। ধরো এই মুহূর্তে তুমি আর আমি এখানে বসে আছি, তার একটা ইম্প্যাক্ট রয়েছে। এই সময় আমি তোমার সাথে কথা বলছি, এটা হচ্ছে আমার পরিবেশ। এবং আমার যে কর্মা, আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে চিন্তা করছি, আমি যেভাবে নিজের জীবনকে এনজয় করতে চাইছি, আমি সাত্ত্বিক জীবন থাকবো কিংবা আমি তামসিক জীবন উপভোগ করবো, এগুলোর মাধ্যমে আমার অ্যাক্টিভিটি, সেগুলো আমার ফিউচারকে কন্ট্রোল করবে। তো এই যে প্রারব্ধ, কর্মা এবং তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্ট, এই তিনটের কম্বিনেশন, এইটা মিলে হচ্ছে আমাদের ভাগ্য। তো কিছুটা পরিবর্তনশীল, কিছুটা পরিবর্তনশীল নয়। যেমন একটা এক্সাম্পল দিই, আমার কাছে খানিকটা লোহা আছে আর খানিকটা মাটি আছে। তো আমাকে একটা পুতুল বানাতে হবে, আমি অবশ্যই মাটিটাকে চুজ করব। লোহা দিয়ে পুতুল বানানোটা ভীষণ কঠিন। তো আবার যখন আমাকে একটা অস্ত্র তৈরি করতে হবে, তখন আমি মাটিটাকে না চুজ করে লোহাটাকে চুজ করবো। তো এরকমই আমাদের প্রত্যেকের একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা মানুষের। এবার এক্সপেকটেশন যদি আনলিমিটেড হয়, সেটা ফুলফিল হবে না। কিন্তু আমি চাকরি করছি, আমার চাকরিতে প্রমোশন হচ্ছে না, আমি বুঝতে পারছি আমি খাটছি, কিন্তু তাতেও আমার প্রমোশন হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু একটা লাক ফ্যাক্টর কাজ করে। এখানে ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। কিন্তু ধরা যাচ্ছে কোনো একজন লেডি, তার পক্ষে প্রেগনেন্ট হওয়া পসিবল নয়, তার ফিজিক্যাল কনস্ট্রাকশন সেটা সাপোর্ট করছে না। এবার যদি আমি বলি যে আমি তাকে ভাগ্য পরিবর্তন করিয়ে কোনো একটা পুজো পাঠ করে কিংবা কোনো একটা ভাবে তাকে মা হওয়ার সুখ প্রদান করতে সক্ষম হব, তাহলে সেটা হচ্ছে গিয়ে অতিরিক্ত একটা ব্যাপার হবে। এটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। একমাত্র ঈশ্বর এসে তিনি আর কি যদি চান, তাহলে এটা করতে পারেন। কিন্তু আমাদের পক্ষে কোনো রকম এক্সটার্নালি সাপোর্ট করে সেটা করা পসিবল নয়। ধরো একজন মানুষের পরীক্ষা দিতে যাচ্ছে, সত্যি সত্যিই খেটে যাচ্ছে, প্রচুর পড়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষার হলে ঢুকবার সময় সে প্রচন্ডভাবে নার্ভাস হয়ে যাচ্ছে, বা তার হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় সে প্রত্যেকবারই বাস মিস করছে, এটাকে আমরা লাক ফ্যাক্টর বলতে পারি। এটা চেঞ্জ করা পসিবল, কিন্তু এটা চেঞ্জ করা পসিবল যে তার হচ্ছে গিয়ে এখানে এটা কিন্তু লাক ফ্যাক্টর কাজ করছে। সে অন্যরা ঠিকঠাক পৌঁছতে পারছে, সে পড়াশোনা করেও পৌঁছতে পারছে। তোমার মতে কারোর যদি লাক খুব খারাপ যায়, সেই লাকটা তুমি ভালো করতে পারো না, এটা কিন্তু লাক ফ্যাক্টর। আর আমি পড়াশোনা করব না, কিন্তু আমি পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট এক্সপেক্ট করব এবং তার জন্য আমি স্টোন পড়বো, এটা কিন্তু লাক ফ্যাক্টর নয়। সুতরাং এই যে লাক ফ্যাক্টর যেটাকে আমরা বলছি, সেটাকে আমরা কিছু কিছু ভাবে চেঞ্জ করতে পারি। তাহলে চেঞ্জ করার প্রসিডিওর কি হতে পারে? এবার নিশ্চয়ই এটা তোমার প্রশ্ন আসবে যে তাহলে কিভাবে পাল্টাবো, বা এইটা চেঞ্জ করবার জন্য এখানে আমাদেরকে দেখতে হবে যে এই লাক ফ্যাক্টরটা টাইম ওরিয়েন্টেড না প্ল্যানেট ওরিয়েন্টেড। ধরা যাক এটা আমরা বুঝতে পারছি যে বৃহস্পতি কারোর কুণ্ডলিতে কোনো কারণে ডিস্টার্বড আছে। অ্যাস্ট্রোলজিতে এরকম অনেকগুলো কথা হয়, যেমন উচ্চস্থ, নিচস্থ, দুর্বল, পীড়িত। তো কোনো কারণে সে ডিস্টার্বড আছে, এটা একটা হতে পারে। এক্স্যাক্টলি, এই 7.5 দশা না, শনির একটা মুভমেন্ট, সেটাকে 7.5 বলা হয়। এনিওয়ে, তো আর দশাটা হচ্ছে টাইম ফ্রেমের ব্যাপার। দশাটা ইন্ডিকেট করে টাইম। তো ইদার আমার গ্রহটাই খারাপ অথবা আমার টাইমটা খারাপ।
তো এটাকে আমরা মেরামত কিছুটা করতে পারি, এবং এর জন্য কিছু সিস্টেমেটিক রেমেডি আছে, আমাদের কর্মা আছে। আমরা স্তোত্র পাঠ করতে পারি, স্তোত্র পাঠ করে আমাদের এনভায়রনমেন্টকে চেঞ্জ করতে পারি। এনভায়রনমেন্ট মানে আমার বাইরের সব কিছু, আমার এয়ার, আমার বডিটাও পার্ট অফ মাই এনভায়রনমেন্ট। অর্থাৎ আমি যদি একটা স্তোত্র পাঠ করি প্রপার ওয়েতে, তাহলে সেই স্তোত্র পাঠও কিন্তু একটা এনার্জি ভাইব্রেশন ক্রিয়েট করবে। এরকম নয় যে তার জন্য আমাকে খুব বড় বড় রত্ন পাথর এরকম পড়তে হবে, বা আমি যদি কোনো একটা রেগুলার একটা সিস্টেমেটিক স্টাডি করি। খুব ভুল না করি, মানে আমাদের এই স্তোত্রগুলোতে যেই মানে ভাষা বা যেই শ্লোকের মানে বর্ণনা থাকে, তো সেইখানে কি আমাদের ওই সাবকনসিয়াস মাইন্ডে যে বার্তা পৌঁছানোর ব্যাপারটা থাকে, আমরা মানে নর্মালি শোনা যে আমরা একটা মানে বার্তা পৌঁছাই যে এই কাজটা আমরা করতে পারবো, এই পজিটিভ ভাবে চিন্তা করার যে ভাবনাটা, এটা কি কোনোভাবে এটার সাথে যুক্ত? এক্স্যাক্টলি, এগুলো আমাদের যে কনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ড বা আমাদের বডি, যেটা হচ্ছে আমাদের আত্মার আধার, তাকে হচ্ছে গিয়ে উদ্দীপিত করে। যেমন আমি রেগুলার মিথ্যে কথা বলে যাচ্ছি, প্রত্যেকদিন আমি মিথ্যে কথা বলি। এবারে মিথ্যে কথা বলতে বলতে আস্তে আস্তে আমার অভ্যেসই হয়ে যাবে যে আমি সত্যি কথা বলতে চাইলেও আমার মনে হবে যে না, একটু ঘুরিয়ে বলি, একটু অন্যভাবে বলি। আবার আমি প্রত্যেকটা ক্ষেত্রেই সত্যি কথা বলি, সব সময় আমি সত্যি কথা বলছি। তাহলে যখন আমি কাউকে একটা মিথ্যে কথা বলবো, তখন আমার মনের মধ্যে একটা দংশন কাজ করতে থাকবে। তো এই যে আমাদের সংস্কৃত মন্ত্রগুলো রয়েছে, এই ভাষাটাকে বলা হয়েছে দেব ভাষা। আচ্ছা। তো এখানে যে ওয়ার্ড গুলো রয়েছে, এগুলো কঠিন, এবং প্রত্যেকটা ওয়ার্ডের ডিফারেন্ট ভাইব্রেশন রয়েছে। এই ভাইব্রেশন গুলো আমাদের বডি, আমাদের মাইন্ড, এদেরকে চেঞ্জ করতে পারে। তো কেউ যদি রেগুলার এই কাজকর্মগুলো করতে থাকে, অর্থাৎ মন্ত্র পাঠ বা প্রপার ওয়েতে তারা ফুড হ্যাবিট চেঞ্জ করেন, সেই ক্ষেত্রেও তাদের এই লাক ফ্যাক্টর কিন্তু পজিটিভ দিকে আসতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যে কতটা আমার এক্সপেকটেশন। বর্তমানে আমাদের এক্সপেকটেশন চরম মাত্রা ছুঁয়েছে। এখনকার দিনের যে সামাজিক অবস্থা, মানুষ বিশেষ করে ইয়ং পিপল যারা, তারা অদ্ভুত রকমের চিন্তা ভাবনা করছে। কেউ ভাবছে ক্রিপ্টোকারেন্সি বা অন্য কোনো ভাবে ইমিডিয়েট আমরা অনেক বেশি টাকা পয়সা আয় করে নেব। তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে সেই মানুষটার আধার কতটুকু, তার পাত্র বা একটা পাত্র আমার কাছে রয়েছে, সেটার ওজন হচ্ছে গিয়ে 500 গ্রাম। তো আমি যদি সেটাকে ভাবি যে 5 কিলো চাল ওটার মধ্যে থাকবে, তাহলে সেটা পড়ে যাবে বাইরে। তো এইভাবে তার যে আধার, তার থেকে বেশি যদি এক্সেসিভ এক্সপেকটেশন হয়, তখন তার এক্সপেকটেশন ফুলফিল হবে না। তো তোমরা কি সেটা নির্ধারণ করতে পারো যে একটা মানুষের মধ্যে সেই মানে অ্যাক্সেসিবিলিটি কতটা হতে পারে? হ্যাঁ, এই বিষয়টা জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে নির্ধারণ করা পসিবল। মানে একটা বাচ্চা বড় হওয়ার সাথে সাথে যে কি কোন সেগমেন্টে কাজ করতে পারে বা কোন কি নিয়ে পড়াশোনা করলে আরো এগোতে পারবে, সেটা কি এর মধ্যে কোনোভাবে জড়িত? এইটা আমরা মোটামুটি গাইড করতে পারি। এবার মোটামুটি ওয়ার্ডটা কেন বললাম, আগেকার দিনে পেশা ছিল 4টে, মানুষদের 4টে ভাগে ভাগ করা হতো: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4 ধরনের মানুষের 4 ধরনের পেশা। এখন পেশার সংখ্যা হচ্ছে বেশ কয়েক হাজার। তো এইবার এটাকে আইডেন্টিফাই করা, এটা তো ভীষণ কঠিন। বাট একটা মানুষের ট্যালেন্ট কোন দিকে, সে কি পড়াশোনার সময় মুখস্থ বিদ্যাকে প্রায়োরিটি দেবে না তার মেধাকে প্রায়োরিটি দেবে, এর উপরে ডিপেন্ড করে আমরা তাকে গাইড করার চেষ্টা করতে পারি। তবে সবসময় আমরা বলবো, বাচ্চার যেটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স, সে যেদিকে যেতে চাইছে সেদিকেই তাকে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। এবার একজন মানুষ, একটা এক্সাম্পল দিই, এক ক্লায়েন্ট, তারা একদম সামান্য একটা মুদিখানার দোকান চালান, কোনো কাজই ছোট নয় অবশ্যই, কিন্তু তার বাচ্চাটির মা তার মধ্যে ক্রমাগত বুস্ট করার চেষ্টা করে যাচ্ছে যে সেই বাচ্চাটি রাশিয়াতে বা সোভিয়েতের আশেপাশের কোনো একটা কান্ট্রিতে গিয়ে সে ডাক্তারি করবে, এবং তার জন্য সে পুরো টাকাটা লোন নেবে। এবং এটার জন্য ভদ্রমহিলা কন্টিনিউয়াসলি তার সন্তানকে চেষ্টা করে যাচ্ছেন যে যাতে বাচ্চাটা এটা করতে পারে। তাহলে বাচ্চাটা এই যাতায়াতের পরে যে খরচাটা হবে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 70 থেকে 80 লাখ টাকা, টোটালটাই লোনে। তাহলে সে যখন এমবিবিএস কমপ্লিট করে তার প্রফেশনে আসবে, তখন তার মাথার উপর একটা বিরাট লোনের বোঝা থাকবে। তাহলে সে প্র্যাকটিস করবে, না লোন শোধ করবে, না ফার্দার স্টাডি করবে। তাহলে এই যে এক্সপেকটেশন গুলো, এগুলো কিন্তু মারাত্মকভাবে তৈরি হয়। তো আমি একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখেছি যে মানুষের এই এক্সপেকটেশন গুলোকে আমরা যারা এই শাস্ত্র প্র্যাকটিস করি, তারা কিছুটা কন্ট্রোল করতে পারি।
আমরা তাকে খুব সহজেই বলতে পারি যে ডাক্তারি পড়া কিন্তু এর জন্য খুব একটা সুবিধাজনক নয়, ফলে এর ফলে একটা ফ্যামিলিকে কিন্তু কিছুটা প্রোটেকশন দেওয়া যেতে পারে। তো এই বিষয়গুলো আমরা জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে দেখতে পাই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মোটামুটি একটা গাইডেন্স পাওয়া যায়, কিন্তু 100% এই বাচ্চা মেরিন ইঞ্জিনিয়ারিং পড়বে কিংবা এই মানুষটা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করবে, এ হচ্ছে গিয়ে আইটি নিয়েই পড়বে, এটা বলা কিন্তু রিয়েলি টাফ। ইনফ্যাক্ট বলা যেতে পারে নেক্সট টু ইম্পসিবল। তাহলে বুঝতেই পারছেন যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে ভাবেন যে আমি একটা প্রবলেম নিয়ে গেলাম আর সে সমাধান করে দেবে, তা কিন্তু নয়। সে একটা দিক দেখাতে পারে আপনার আগে বেরোনোর জন্য। তো আপনাকে বুঝতে হবে আপনার জন্য সঠিক কোনটা, তারা হয়তো সেই দিকটা নির্ধারণ করতে পারে। শুধু সাথে থাকবো। আমি জানতে চাইছি যে এই যে আমরা নানা রকমের গ্রহরত্ন পড়ি, যেমন গোমেদ, নীলা, চুনি, মুক্ত, হীরা, তো এইগুলোর ওপরে কি সত্যি সত্যি ভাগ্য নির্ধারণ করে নাকি এটা পুরোপুরি ব্যবসা? এবার যদি তুমি লজিক জানতে চাও, সেই ক্ষেত্রে কালার এফেক্ট একটা হতে পারে। তো কালার বা এই যে লাইটের এফেক্ট, এটাকে যদি আমরা বলি তাহলে একটা পান্না, ধরো কলম্বিয়ান পান্না বলে একটা স্পেসিফিক অরিজিনাল পান্না রয়েছে, মোটামুটি বাজারে 20 থেকে 25,000 টাকা ক্যারেট। ক্যারেটের হিসাবটা তোমায় গ্রামে বললে বুঝতে পারবে। 5 ক্যারেট হচ্ছে 1 গ্রাম, মানে 1 গ্রাম পান্নার দাম সেটা হচ্ছে 1 লাখ টাকা। তাহলে 1 গ্রাম বা 1 গ্রামের একটু বেশি একটা পান্না একজন মানুষকে পড়তে হবে। তাহলে তার যদি সবুজ রঙেই কাজটা হয়ে যায়, তাহলে তিনি পান্না কেন পড়বেন? তো এই ক্ষেত্রে ব্যাপারটা সত্যি সত্যি কন্ট্রোভার্সিয়াল, এবং রিয়েলি কোনো প্রুফ এর ক্ষেত্রে কিন্তু পাওয়া যায়নি যে পাথরগুলো কাজ করে কিনা। বাট অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি নিজে 2-1টা পাথর ইউজ করি, এবং আমার মনে হয়েছে যে পাথরগুলো সত্যি সত্যিই কাজ করে। কিন্তু এর কোনো প্রুফ বা ব্যাখ্যা সেটা কিন্তু পাওয়া যাবে না, সত্যি সত্যি পাওয়া যাবে না। বা কিভাবে কাজ করে, এখান থেকে কি রে তৈরি হয়, এবং এই যে বিশেষ পাথরগুলো এর কি ধরনের এফেক্ট রয়েছে, এই নিয়ে কিন্তু বর্তমান পৃথিবীতে সত্যি সত্যি কোনো সলিড গবেষণা করা হয়নি। আচ্ছা, তো যেহেতু তুমি জ্যোতিষী শাস্ত্রী, তো সেখানে আমাদের কাছে সব থেকে বড় মানে ভাবার জায়গা হচ্ছে ভাগ্য। ভাগ্য বলতে কি বলবে? ভাগ্য বলতে তো আমরা এর আগেও তোমাকে একটা জিনিস বললাম যে 3টে কম্পোনেন্টের কম্বিনেশন হচ্ছে ভাগ্য। তার মধ্যে রয়েছে প্রারব্ধ, তার সঙ্গে রয়েছে কর্মা, এবং তার সঙ্গে রয়েছে এনভায়রনমেন্ট। তো ভাগ্য হচ্ছে এই 3টে বিষয়ের একটা কম্বিনেশন, এবং এর মধ্যে আমাদের একদম ফিক্সড যেটা আমাদের জন্মের সময় প্রারব্ধ বা জন্মকুণ্ডলী, এরপরে আমার এনভায়রনমেন্ট। অনেক সময় আমরা দেখেছি যে 2টো যমজ বাচ্চা, তারা একজন থাকলো কলকাতাতে, আর একজন তাকে 2টো যমজ বাচ্চাকেই কেউ অ্যাডপ্ট করেছেন, একজনকে কলকাতার একজন অ্যাডপ্ট করেছেন, আর একজন বন্ধু, একদম সত্যি ঘটনা বলছি, 2 বন্ধু 2টো বাচ্চাকে অ্যাডপ্ট করেছেন, আর এক বন্ধু অ্যাডপ্ট করবার পরেই তিনি লন্ডনে চলে গেছেন। এবার 2জন বাচ্চা একই জায়গায় জন্ম, দুজনেরই ভাগ্য একইভাবে চলছিল, দুজনেই অনাথ আশ্রমের দিকে যাচ্ছিল, সেখান থেকে 2 বন্ধু দুজনেই ডাক্তার, তারা অ্যাডপ্ট করলেন 2জনকে, প্রায় একই রকম ভাগ্য। তারপরে একজন চলে গেলেন লন্ডনে, আর একজন থাকলেন কলকাতায়। এর মধ্যে একটি বাচ্চার সঙ্গে যোগাযোগ রয়েছে, বেশ ভালো ডেভেলপ করছে সে, এবং অন্য বাচ্চা সে তো লন্ডনে রয়েছে, সেও এক্সপেক্টেড খুব ভালোভাবেই বড় হচ্ছে, কিন্তু দুজনের ভাগ্য, একজন ভারতবর্ষে রয়ে গেল, একজন বিদেশে রয়ে গেল। পরিবর্তন হলো কি থেকে? সেটা তার এনভায়রনমেন্ট থেকে। এনভায়রনমেন্ট মানে শুধু পরিবেশ প্রকৃতি তা নয়। এই যে আমি আর তুমি আজকে বসে আছি, আমার সামনে আজকে তুমি বসে আছো, এই তুমিও কিন্তু এনভায়রনমেন্টের একটা পার্ট। এবার তোমার চিন্তা ভাবনা সেটা আমার থট প্রসেসকে প্রভাবিত করছে। তো এই সমস্তটাই হচ্ছে এনভায়রনমেন্ট, এটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কর্মা, আমি কি করব, আমি কিভাবে আমার লাইফস্টাইল ফিক্স করব, আমার এক্সপেকটেশন কতটা থাকবে, কোন দিকে আমি যেতে চাইবো, এই সমস্তটাই হচ্ছে পার্ট অফ আমার কর্মা। তো এই সমস্ত বিষয়ের কম্বিনেশনে আমাদের ভাগ্য তৈরি হবে। এবার এই ভাগ্যকে নিয়েই আমরা এগিয়ে যাব। আচ্ছা, তো ভাগ্য নিয়ে অনেক কিছু শুনলাম। ভাগ্য যারা বোঝেন বা জানেন ভাগ্য আমার খারাপ বা ভাগ্য আমার কি হবে, এই প্রশ্নগুলো সবার মনেই থাকে যে আমার দিনটা ভালো যাচ্ছে না, এটার পেছনে কি কারণ হতে পারে। নিশ্চয়ই কোনো শাস্ত্রীর কাছে গেলে সেটা ঠিক হয়ে যাবে। তো ঠিকটা অ্যাকচুয়ালি আমরা
কর্মের মাধ্যমেই করি, সেটাই বললেন দাদা। আরো অনেক কিছু শুনবো, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাস্ত্রী, বিভিন্ন জ্যোতিষবিদ রয়েছেন যাদের প্রচারের মাধ্যমে তারা প্রচার করে, যেমন অ্যাডের মাধ্যমে, খবরের কাগজের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, যে আসলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যখন তাদের কাছে যাওয়া হয়, দেখতে পাওয়া যায় যে বিভিন্ন প্যাকেজেস আছে, যে তুমি তোমার চাকরি পেতে হলে তুমি আমাকে এত টাকা দাও, আমি তোমাকে চাকরি পাইয়ে দেবো। তো এই ব্যাপারে কি বলবে? এটা তো ভীষণই কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। বেসিক্যালি জ্যোতিষ শাস্ত্র একদিকে অবহেলিত, আরেকদিকে হচ্ছে একটি মহান শাস্ত্র। কেন অবহেলিত? কারণ সরকারি জায়গাতে বা কলেজ, ইউনিভার্সিটি এই লেভেলে দীর্ঘদিন জ্যোতিষ শাস্ত্রকে পড়ানো হয়নি, বা এটার চর্চা, সেটা স্বীকৃতি পায়নি। এই জন্য শাস্ত্রটা অবহেলিতই রয়ে গেছে। তাহলে মহান কেন বললাম? কারণ হচ্ছে এই শাস্ত্র কিন্তু কারোর দিকে মুখ ফেরায়নি। আজকে একজন মানুষ, তিনি খুব নিম্নস্তরীয় একটা প্রফেশনের সঙ্গে রয়েছেন, এই শাস্ত্রটা মানে এডুকেশন ওরিয়েন্টেড, পড়াশোনা করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়। তো আজকে একজন মানুষ, তিনি ধরে নিচ্ছি চোর, তো কালকে তার ইচ্ছে হলো আমি আর চোর থাকবো না, আমি জ্যোতিষ চর্চা করবো। তো জ্যোতিষ শাস্ত্র তাকে অ্যাকসেপ্ট করেছে, তাকে বারণ করেনি যে তুমি জ্যোতিষ চর্চা করো না। একজন মানুষ, তিনি টিচার, তার ইচ্ছে হলো আমি জ্যোতিষ চর্চা করব, জ্যোতিষ তাকেও অ্যাকসেপ্ট করেছে। একজন মানুষ, তিনি ড্রাইভার, তার ইচ্ছে হলো আমি জ্যোতিষ চর্চা করব, জ্যোতিষ তাকেও অ্যাকসেপ্ট করেছে। এরকম কোথাও নেই যে জ্যোতিষ চর্চা করতে গেলে তোমার একটা স্পেসিফিক কোয়ালিফিকেশন লাগবে। তো এই যে বেসিক কোয়ালিফিকেশনের অভাব, এইটা থাকার কারণে মানুষ কিন্তু চটপট জ্যোতিষ চর্চার মধ্যে চলে এসেছে, এবং চলে আসার ফলে বিজ্ঞাপনটা খুব ইজি হয়ে গেছে। তারাও ভাবছেন না যে কতটা আমি চেঞ্জ করতে পারবো, ভাগ্য কতটা আমি চেঞ্জ করতে পারবো। বিজ্ঞাপনের প্রচুর খরচা, সেটা তুলবার জন্য তাদেরকে কোনো না কোনো ভাবে অ্যাড করতে হচ্ছে যে এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা টিভিতে বা অন্যান্য জায়গায় বিভিন্নভাবে দেখতে পাই যে এইভাবে ভাগ্য পাল্টে দেবো, এইভাবে করে দেবো, সেই করে দেবো, কিন্তু আলটিমেটলি কতটা হওয়া পসিবল সেটা আমাদেরকে দেখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকেও উপলব্ধি করতে হবে যে আমি কতটা পেতে পারি। এখন আমি যদি মনে করি যে আজকে আমি এখানে বসে রয়েছি, আমার একটা ছোট্ট গাড়ি রয়েছে, কিন্তু কালকে আমার একটা পার্সোনাল হেলিকপ্টার চাই, তো এটা তো আমার যে আগ্রহ, আমার যে ইচ্ছে, এটা তো একটা অবান্তর ইচ্ছে হলো। এবার এই হেলিকপ্টার কিনবার জন্য আমি যদি নেমে পড়ি যে আমি কালকে থেকে অ্যাড দিতে শুরু করলাম, যা যা সমস্যা তোমার জীবনের, সমস্ত সমস্যা আমি সলভ করে দেবো, যা যা প্রবলেম রয়েছে সেগুলো আমি সমস্ত কিছু সলভ করে দেবো, এবং সমস্ত কিছু ইনক্লুডিং বশীকরণ, তুমি আমার কাছে আসলে পরে তোমার যে প্রেমিক, প্রেমিকা বা এনিওয়ান, তাকে আমি বশ করে দেবো, খালি আমার লাগবে একটা ফটো, ভেরি ইজি। তো তার কাছ থেকে আমি কত টাকা পাবো? এখানে একটা মজার ব্যাপার রয়েছে। ধরো 5,000, 10,000, 15,000, 20,000, 25,000, 1 লাখ, ম্যাক্সিমাম 2 লাখ। তাহলে আমি যদি ধরো বশীকরণ করতে জানি, সে আমি বশীকরণ করতে পারি, তো এবার আমি তোমার পেছনে, তোমার হাজবেন্ডের পেছনে বা যে লোকটার পেছনে কেন সময় নষ্ট করবো? আমার সামনে শাহরুখ খান রয়েছেন, সম্ভবত 10,000 কোটি টাকার মালিক, মুকেশ আম্বানি রয়েছেন, বহু কোটি টাকার মালিক। আমি তাদের ছবি রয়েছে, তাদের ছবি রয়েছে, নাম রয়েছে, ফ্যামিলির লোকেদের নাম রয়েছে, আমি তাদেরকে সিম্পলি বশীকরণ করব। তো বেসিক্যালি ব্যাপারটা এরকম নয়, এরকম ভাবে পসিবল নয়। তো আমাদের সবসময় বুঝতে হবে যে আমাদের ক্ষমতা কতটা আমরা পেতে পারি, এবং সত্যি সত্যি লাক ফ্যাক্টর এখানে কতটা কাজ করছে। বাচ্চা পড়াশুনো করছে না, বা চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছি না, তো এর জন্য আমাকে পড়াশোনার মাত্রা বাড়াতে হবে সবার আগে চাকরির। এবার যদি ঘটনাটা এরকম হয় যে আমি পরীক্ষা দিচ্ছি, আমি এফিশিয়েন্ট, কিন্তু কোনো না কোনো কারণে বাকিদের হচ্ছে, আমার হচ্ছে না, সেই ক্ষেত্রে মেবি লাক ফ্যাক্টর কাজ করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় যে মানুষ পড়াশুনো করে না, তার জন্য চাকরি পায় না। তা পড়াশোনার মাত্রাটা বাড়াতে হবে, কর্মাকে সাফিসিয়েন্ট জায়গায় নিয়ে যেতে হবে, তারপরে এনভায়রনমেন্টকে ঠিকঠাক রাখতে হবে, তারপরে হচ্ছে গিয়ে লাক ফ্যাক্টর নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। রেডিওর জন্য কিছু বার্তা? রেডিও ইন্ডাস্ট্রি প্রায় শেষের দিকে সবাই মনে করেন এখনকার দিনে, অনেকে এরকম নিয়ে অনেক কিছু মানে কন্ট্রোভার্সি চলছে যে রেডিও শেষ। তো তোমার মতে রেডিওর কোথায় দাঁড়িয়ে আছে? আমার তো এটা কখনোই মনে হয় না। যখন আমি ড্রাইভ করি তখন আমি সবসময় এফএম শুনতে শুনতে আসি, এটা তো আমার ভীষণই ভালো লাগে, এবং সেখানে প্রচুর তথ্য পাই,
বিভিন্ন জিনিস যেগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না সেই সমস্ত বিভিন্ন জিনিস জানতে পারি। ফলে রেডিও একটা পার্ট অফ এন্টারটেনমেন্ট, এটা ছিল, আছে, থাকবে। ছোটবেলায় আমরা রেডিও যেমন শুনতাম, এখন সিস্টেমটা চেঞ্জ হয়েছে, মানুষের এন্টারটেনমেন্টের টাইপ চেঞ্জ হয়েছে। তো ফলে রেডিও শেষ হবে বলে আমার তো পার্সোনালি কখনোই মনে হয়নি বা হয়ও না। ইনফ্যাক্ট আজকে রেডিও ভেনমে এসে তো একটা মনে হচ্ছে যেন এখানে রেডিও একটা নতুন জার্নি স্টার্ট করছে। এটা তো আমার ভীষণই ভালো লাগছে, এখানে এসেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এরকম অনেক তথ্য এবং বিভিন্ন জনের বিভিন্ন কথা, তাদের অভিজ্ঞতা, তাদের ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন জ্ঞান নিয়ে আপনাদের পাশে থাকবে রেডিও ভেনম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন রেডিও ভেনম, জেগে ওঠো কলকাতা।